বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের পর দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যেন নতুন এক অস্থিরতার সূচনা হয়েছে। গত শুক্রবার ভারতের পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি একটা কথা বলেছেন। তিনি বলেছেন, এই তারেক রহমানের চীন সফর এবং দুদেশের ঘনিষ্ঠতা প্রসঙ্গে তিনি বলেছেন, We are closely monitoring the developments. We will take appropriate steps to safeguard our interest. অর্থাৎ আমরা সবকিছু নজরে রাখছি আর ভারতের স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া হবে, অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস। এরপর চীনের একটা বার্তা এসছে। ঢাকাস্থিত চীনের রাষ্ট্রদূত তিনি বলেছেন যে কোনো বিদেশের বাংলাদেশের ব্যাপারে নাক গলানো কথা বলা আমরা মেনে নেব না। আমরা মানে বাংলাদেশের কি স্বদেশ চীন? চীন তো বিদেশ। তো বিদেশের নাক গলানো ব্যাপারে তোমরা মেনে নেবে না, তোমরা নাকটা গলাবে, এইটাই তো কথা। আর কালকের এই কথার পরেই কিন্তু আবার বাংলাদেশের সংসদে সেখানে আমেরিকার যে ২৫০তম জন্মদিবস আমেরিকার, সেটা পালন করেছে। তো এটা পালন করাটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটা চীনের এই বার্তাটা স্পষ্টতই, অনেকে বলছেন এটা নাকি আমেরিকার দিকে, কিন্তু আমার তা মনে হয় না। চীনের এই বার্তা অ্যাকচুয়ালি হচ্ছে ভারতকে উদ্দেশ্য করে, এবং এর মাথায় আছে কোন কোন জিনিস, সেগুলো হচ্ছে ওই লালমনিরহাট বিমানবন্দর, তারপরে তিস্তা জল প্রকল্প, তিস্তা বাঁধ প্রকল্প, তারপর যে চীন থেকে বিমান কেনা, যুদ্ধ বিমান কেনা, এই সমস্ত। চীনের বার্তাটা কি বলেছে? চীন যে বার্তা আর একটা দিয়েছে সেটা হচ্ছে, চীন বলেছে যে সবাই যেন মনে রাখে, মানে ভারত যেন মনে রাখে নদীর উজানে শুধু ভারত নয়, ভারতের বহু গুরুত্বপূর্ণ নদীর উজানও চীনের নিয়ন্ত্রণে। যেমন তো আছেই, এটা পাকিস্তানের ক্ষেত্রে, পাকিস্তানের যে ভারতের সিন্ধু অববাহিকার যে 6টা নদী, তার মধ্যে বোধহয় 3টে হচ্ছে তাদের চীনের তিব্বত থেকে আসছে। তিব্বত তো এখন চীনের দখলে, সুতরাং চীন বলতেই পারে চীনের নিয়ন্ত্রণে তাদের সব নদী। আবার এখানেও ব্রহ্মপুত্র, সেটাও আসছে চীন থেকে, মানে তিব্বত থেকে। তো এই যে চীন বলল যে ভারত যেন মনে রাখে নদীর উজানে শুধু ভারত নয়, ভারতের বহু গুরুত্বপূর্ণ নদীর উজানও চীনের নিয়ন্ত্রণে আছে। এই যে কথাগুলো বললো, এটা কি শুধু কূটনৈতিক বাক্য বিনিময়, নাকি দক্ষিণ এশিয়ায় শুরু হতে চলেছে জল সমেত আর এক কূটনৈতিক যুদ্ধের নতুন অধ্যায়? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কয়েকটা জিনিস। যেমন প্রথমে, ভারত আসলে অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস বলতে কি বোঝাতে চাইছে, এই কথাটার প্রকৃত অর্থ কি, ভারত কি কি পদক্ষেপ নিতে পারে, চীন কেন নদীর প্রসঙ্গ তুললো, উজানের নদীর প্রসঙ্গ, আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি অজান্তেই ভারত চীন ভূ রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে? আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। প্রথমে দেখা যাক ভারতের বক্তব্য, এই যে বক্তব্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেপ, সেটা কেন এত গুরুত্বপূর্ণ। সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয় খুব মেপে ঝুঁকে কথা বলে, প্রত্যেকটা শব্দ মেপে কথা বলে। তাই যখন ভারতের মুখপাত্র বলেন অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস উইল বি টেকেন, তখন সেটা কেবল একটা আনুষ্ঠানিক একটা সাধারণ মন্তব্য নয়। কূটনীতির ভাষায় এর অর্থ ভারত পরিস্থিতিকে নিরাপত্তা ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এই ভাষা সাধারণত তখনই ব্যবহার করা হয় যখন কোনো দেশের কর্মকাণ্ড অন্য দেশের দীর্ঘমেয়াদী স্বার্থকে প্রভাবিত করতে পারে। এই অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস, এটা কি হতে পারে? অনেকেই মনে করেন এর অর্থ যুদ্ধ। আমি তা মনে করি না। ভারত যুদ্ধের কথা এখানে বলেনি, কিন্তু যুদ্ধ ছাড়াও রাষ্ট্রের হাতে অসংখ্য শক্তিশালী অস্ত্র থাকে। আর ভারতের মতো বড় রাষ্ট্র, বাংলাদেশের কাছে তো ভারত অনেক বড়, তো সেই অস্ত্রগুলো কি হতে পারে? এক, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে কড়াকড়ি আরও বাড়তে পারে। দুই,
সীমান্তে আমদানি রপ্তানির উপর নিয়ন্ত্রণ এবং সীমান্তে কড়াকড়ি ব্যবস্থা ভীষণভাবে আরো বড়ভাবে পুশ ব্যাক সেগুলো হতে পারে, এবং এমনও হতে পারে যে সীমান্ত টোটালি বন্ধ করে দিয়ে যেতে পারে ভারত। 3, কাস্টমস ও ট্রানজিট ব্যবস্থা কঠোর করতে পারে। 4, কূটনৈতিক চাপ বৃদ্ধি করতে পারে। 5, যৌথ প্রকল্পের গতি, যৌথ প্রকল্প অবশ্য বেশিরভাগই বন্ধ রয়েছে, কিন্তু তাহলেও কিছু তো কমে আছে, কিছু চলছে এখনো, ভারত বাংলাদেশে এখনো চলছে কিছু, তো সেই যৌথ প্রকল্পগুলোর গতি কমিয়ে দিতে পারে। এই সবই আন্তর্জাতিক সম্পর্কের স্বীকৃত উপায়। এবার আসা যাক, জল কি ভারতের হাতে একটা কৌশলগত অস্ত্র? এখানে বিতর্ক শুরু। ভারত ও বাংলাদেশের মধ্যে রয়েছে গঙ্গা, তিস্তা, ফেনী, যমুনা সহ বহু আন্তঃসীমান্ত নদী। গঙ্গার জল বন্টন চুক্তির মেয়াদ ভবিষ্যতে এই বছরই ডিসেম্বরের সম্ভবত 16 তারিখে শেষ হয়ে যাচ্ছে। এখনো কিন্তু কথাবার্তা শুরুই হয়নি নবীকরণ নিয়ে, নবায়ন নিয়ে, চুক্তি নতুন করে চুক্তি করা নিয়ে কোনো কথা এখনো এগোয়নি। তিস্তা নিয়ে এখনো কোনো চুক্তি হয়নি, কথাও চলছে না। তাহলে প্রশ্ন, ভারত কি জলকে কৌশলগত চাপের উপায় হিসেবে ব্যবহার করবে? তাত্ত্বিকভাবে নিশ্চয়ই করতে পারে। রাষ্ট্রের হাতে একটা নীতিগত বিকল্প এটা হতেই পারে, কিন্তু বাস্তবে বিষয়টা বেশ জটিল, কারণ এতে একটা আন্তর্জাতিক সম্পর্ক, অভ্যন্তরীণ রাজনীতি, পরিবেশ, দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রভাব, এই সব কিছুই জড়িয়ে আছে। তাই এই সম্ভাবনা নিয়ে আলোচনা করা যায়, কিন্তু এটিকে নিশ্চিত ভবিষ্যৎবাণী বলা যাবে না। যদিও বলা যায় যে সম্ভাবনা আছে, বিশেষ করে যে সম্পর্কের যে অবনতি হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে বর্তমানে, তাতে এই সম্ভাবনাটাকে উড়িয়ে দেয়া যায় না। এবার চীনের পাল্টা বার্তাটা কেন দিল? চীন কেন দিল? ভারত যখন জলের প্রসঙ্গ সামনে আনতে পারে, তখন চীনও একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়ে দিল। ভারতও পুরোপুরি উজানের দেশ নয় বলল চীন। এটা কিন্তু কম তাৎপর্যপূর্ণ কথা নয়, কারণ ভারতের বেশ কয়েকটা বড় আন্তঃসীমান্ত নদীর উৎস তিব্বতে, আর তিব্বত আছে চীনের অধীনে, যেমন ব্রহ্মপুত্র, যেমন সিন্ধু, সতলেজ বা শতদ্রু। এর মধ্যে ব্রহ্মপুত্রের সাথে ভারতের পূর্বাঞ্চলের, উত্তর পূর্বাঞ্চল এবং বাংলাদেশের যোগ। এই নদীগুলোর উৎপত্তি স্থল আজ চীনের নিয়ন্ত্রণাধীন তিব্বতে। অর্থাৎ চীন পরিষ্কার না হলেও ঘুরিয়ে বলে দিল, জল নিয়ে যদি ভূ রাজনীতি শুরু হয়, তাহলে প্রভাব বিস্তারের সুযোগ শুধু ভারতের হাতে নেই, চীনও পাল্টা দিতে পারে। আর চীন যে সেই পাল্টা দেয়াটা শুধু হুমকি হিসেবে দিচ্ছে তা নয়, চীন বিশ্বের বৃহত্তম বাঁধ প্রকল্প তৈরি করছে ব্রহ্মপুত্র নদের ওপর, তার নিয়ন্ত্রণাধীন তিব্বতে। ভারত আপত্তি জানিয়েছে, চীন জবাব দেয়নি। মজার ব্যাপার হচ্ছে, চীন যে ভারতের আপত্তিকে গ্রাহ্য করছে না, এতে বাংলাদেশের একটা সংখ্যক মানুষ বেশ পুলকিত, যদিও পুলকের কোনো কারণ নেই। কেননা তিব্বতের হিমালয় পর্বতমালার কৈলাস শৃঙ্গের নিকটে চেমাইউংডুং হিমবাহ থেকে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি। চীনে বা তিব্বতে এটি ইয়ারলুং সাংপো নামে পরিচিত। আবার ভারতে এসে এই ইয়ারলুং সাংপো, এই নদীর নাম হয়ে গেল ব্রহ্মপুত্র, এবং বাংলাদেশে প্রবেশ করবার পর এটা যমুনা নামে পরিচিত হলো। তার মানে এটা কি দাঁড়ালো? যার নাম চাল ভাজা তারে কয় মুড়ি। বাংলাদেশে যেটা ব্রহ্মপুত্র, এই ভারতে যেটা ব্রহ্মপুত্র, বাংলাদেশে সেটাই যমুনা। ভারত ব্রহ্মপুত্রে যদি জল না পায়, চীন যদি আটকে দেয় জল, তাহলে ভারতের যত না অসুবিধে, তার থেকে বেশি অসুবিধে হবে বাংলাদেশের, যমুনাও শুকিয়ে যাবে। তবু বাংলাদেশিদের পুলক এজন্যই যে ভারত তো ঘা খেলো, অবধের গোবধে আনন্দ। এরপরে আসা যাক সিন্ধু জল চুক্তিতে। কেন এখানে সিন্ধুর কথাটা নিয়ে আসছি? এই জন্যই আনছি যে সিন্ধু নদের জল চুক্তি চীনের সাথে তার যোগটা আছে। অনেকেই মনে করেন ভারত চাইলে পাকিস্তানের সিন্ধু জল বন্ধ করে দিতে পারে। আসলে বিষয়টা এত সহজ নয়। 1960 সালের সিন্ধু জল বন্টন চুক্তিতে
6টা নদীকে দুভাগে ভাগ করা হয়। ভারতের জন্য পূব দিকের 3টে নদী, রাভি মানে ইরাবতী, বিয়াস সতলেজ বা শতদ্রু, আর পাকিস্তানের দিকে পশ্চিম দিকে পাকিস্তানের প্রাথমিক ব্যবহারের জন্য 3টে নদী, সিন্ধু, ঝিলম, চেনাব। সবচেয়ে অবাক করার বিষয়টা কি জানেন? এই 6টা নদীতে মোট যত জল আসে তার 80% জল পশ্চিমাঞ্চলের 3 নদীতে, মানে যে 3টে নদী পাকিস্তানের জন্য ভারত খুলে রেখে দিয়েছে চুক্তি করে। আর দিকে ভারতের যে 3টে নদী আছে পূব দিকে, সেটাতে আছে মাত্র 20% জল। এই পূর্বাঞ্চলের নদীগুলোর ব্যবহার এটা ভারত রাখছে। তার মানে পশ্চিমাঞ্চলের নদীতে ভারতের কোনো অধিকার কিন্তু ছিল না এমন নয়, ভারত সেখানে সীমিতভাবে পাচ্ছিল জল। সামান্য গৃহস্থালির ব্যবহার, নির্দিষ্ট শর্তে জল বিদ্যুৎ প্রকল্প নির্মাণের অধিকারও আছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ভারত এত বড় ছাড় দিয়েছিল সিন্ধুতে পাকিস্তানের জন্য। এখানেই ইতিহাস। 1947 সালে দেশভাগের পর পাকিস্তানের কৃষি প্রায় সম্পূর্ণভাবে পশ্চিমের নদীগুলোর উপরে নির্ভরশীল ছিল। ওই সিন্ধু জল নিয়ে সংঘাত হলে দুই দেশের সম্পর্ক আরো খারাপ হতে পারত। তাই বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় এমন একটা ব্যবস্থা গড়ে ওঠে যাতে দীর্ঘমেয়াদে বড় ধরনের সংঘর্ষ এড়ানো যায়। কিন্তু আজ 60 বছরেরও বেশি সময় পরে ভারতের বহু কৌশলগত বিশ্লেষক প্রশ্ন তুলছেন, ভারত কি খুব বেশি ছাড় দিয়েছিল? এই বিতর্ক চলছে। বাংলাদেশ এই বিতর্কের মধ্যে কোথায় দাঁড়িয়ে? বাংলাদেশ আজ এমন এক অবস্থানে রয়েছে যেখানে ভারত ও চীন, এই দুই পরাশক্তি, তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখছে। পাকিস্তানের কথাটা এজন্যই বললাম, পাকিস্তানের ওদিকে সিন্ধু নদের জল নিয়ে যদি ভারতের সাথে সম্পর্ক পাকিস্তানের আরো খারাপ হয়, ভারত যদি জল না দেয়, প্রসঙ্গত বলি ট্র্যাক 2 আলোচনা চলেছিল ভারত পাকিস্তানের মধ্যে, যাতে সিন্ধুর জল বিনিময়টা আগের জায়গায় ফিরে যায়। ভারত সেটা মানেনি, চীন সেখানটায় এই চাপটা দিচ্ছে। কিন্তু এইটা যদি ব্রহ্মপুত্রের ক্ষেত্রে হয়, ব্রহ্মপুত্রে চীনের বাঁধ এখনো তৈরি হয়নি, তৈরি হতে এখনো অনেক দিন, অনেক বছর সময় লাগবে। আর বাংলাদেশের তিস্তার জল চাই এখনই। সুতরাং পাকিস্তানে যদি সিন্ধু অববাহিকার জল নিয়ে ভারত তার জায়গা না ছাড়ে, তাহলে তিব্বত যদি ব্রহ্মপুত্রে যদি বড় কিছু করে, সেটাও ভারতের কাছে বড় কোনো আঘাত কিংবা তার কোনো পড়বে না, ফলাফল তার উপরে আসবে না। সেই জন্যই সিন্ধু নদের কথাটা এখানে বললাম। দুই পরাশক্তি চীন এবং ভারত দুটোই বাংলাদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হিসেবে দেখছে। চীন বিনিয়োগ, অবকাঠামো এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে আগ্রহী, আর ভারত নিরাপত্তা, সীমান্ত এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্নে বাংলাদেশের গুরুত্ব আরো বেশি অনুভব করছে। আরো বড় ব্যাপার, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, খাদ্যদ্রব্য সবকিছু বাংলাদেশের বিরাট নির্ভরতা ভারতের ওপর। চীন বলেছে, মজার কথা, 0 ট্যারিফ দিয়েছে বাংলাদেশের ওপর। আরে চীন বাংলাদেশে শুধু রপ্তানি করে, বাংলাদেশ চীনে কিছু রপ্তানি করে না। তো বাংলাদেশ যে চীনে রপ্তানি করবে 0 ট্যারিফ, তাতে লাভটা কি? ওই কিছু চামড়ার জিনিসপত্র হয়তো পাঠাবে, তার বেশি তো নয়। বাংলাদেশের যে মূল যেটা বস্ত্র শিল্প, সেটা চীন নিজেই পৃথিবীর বিভিন্ন দেশকে সাপ্লাই করে, বাংলাদেশ থেকে নেওয়ার তার দরকারই নেই। সুতরাং চীনের কাছ থেকে যে দরকারটা ওই যুদ্ধ বিমান ইত্যাদি অবকাঠামো তৈরি, এই ব্যাপারগুলো নিয়ে, কিন্তু ভারতের সাথে বাংলাদেশের দরকার বেঁচে থাকার জিনিসগুলো নিয়ে। সুতরাং বাংলাদেশ ভারতকে ছাড়তে পারবে না। ফলে ঢাকার প্রতিটি বড় কূটনৈতিক সিদ্ধান্ত এখন দিল্লি ও বেজিং দুটোরই নজরে। বাংলাদেশকে এখন অত্যন্ত সতর্কভাবে ব্যালেন্সিং এর খেলা খেলতে হবে। বাংলাদেশ যদি মনে করে চীনের ওপরে ভর দিয়ে তারা খুব ভালোভাবে বেড়ে যাবে, উঁচু হয়ে উঠবে, বেঁচে থাকবে, সেটা অত্যন্ত ভুল। এই মুহূর্তে এই জন্যই ভারত কিন্তু যুদ্ধের ভাষায় কথা বলেনি, কিন্তু ভাষা যেটা ব্যবহার করেছে সেটা কিন্তু খুব কৌশলগত সতর্ক বার্তা সেখানে স্পষ্ট। এবং সেখানটায় যদি নজর না দেয় বাংলাদেশ, চীনা প্রেমে মুগ্ধ হয়ে যদি এগিয়ে চলতে থাকে, তাহলে বাংলাদেশের সামনে অনেক বড় বিপদ, এটা বলে দিলাম। জল, বাণিজ্য, বন্দর, করিডোর, বিনিয়োগ, প্রযুক্তি ভূ রাজনীতির অস্ত্রে পরিণত হচ্ছে আজ বাংলাদেশের জন্য। তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে চীন ও ভারতের প্রতিযোগিতার মধ্যে নিজের সার্বভৌম স্বার্থ কিভাবে রক্ষা করা যায় সেটা দেখা।
আগামী কয়েক মাসে যদি তিস্তা প্রকল্প, চীনা বিনিয়োগ, প্রতিরক্ষা সহযোগিতা বা সীমান্ত বাণিজ্য নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসে, তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো খারাপ হবে। এই কূটনৈতিক বাক্যযুদ্ধ আরো তীব্র হতে পারবে, হবেই। তবে একটা বিষয় মনে রাখা জরুরি, অনেক সম্ভাবনা নিয়ে আলোচনা করা গেলেও রাষ্ট্রগুলোর ভবিষ্যৎ পদক্ষেপ নিশ্চিতভাবে বলা যায় না। বাস্তব সিদ্ধান্ত নির্ভর করবে বাংলাদেশের মুখ্যত বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব, তাদের উপর, কূটনৈতিক আলোচনা এবং আঞ্চলিক পরিস্থিতির উপর। ভারত কিন্তু বন্ধুত্বের হাত বাড়িয়েছিল তারেক রহমানের দিকে। তারেক রহমান সে হাত ধরেননি। তিনি চীন এবং পাকিস্তানের উপরে নির্ভর করে এগিয়ে চলেছেন। হয়তো পেছনে তিনি ভেবেছেন আমেরিকার সাহায্য পাবেন, কিন্তু একটা জিনিস স্পষ্ট করে বলে দেওয়া ভালো, আমেরিকা ভারতের সাথেই তার কূটনৈতিক এবং সমস্ত সম্পর্ক ভারতের উপর নির্ভর করেই চলবে, পাকিস্তানের উপরেও নয়, চীনের উপরেও নয়। সুতরাং বাংলাদেশকে ভেবে চিন্তে এগোতে হবে চীনের দিকে, পাকিস্তানের দিকে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভারতের অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস কি কেবল একটি কূটনৈতিক সতর্কবার্তা, নাকি এটি ভবিষ্যতের অর্থনৈতিক ও কৌশলগত চাপের ইঙ্গিত? আর চীন যে নদী সংক্রান্ত পাল্টা মন্তব্য করলো, যে ভারতও যেন মনে রাখে যে সেই একমাত্র উজানের নদী তার নেই, উজানের দেশ নয়, অর্থাৎ ব্রহ্মপুত্রের কথা এবং পশ্চিমে সিন্ধুর কথা মাথায় রেখে হয়তো বলেছে চীন। কিন্তু চীনের নদী সংক্রান্ত এই মন্তব্য, এটা প্রতীকী বার্তা নাকি দক্ষিণ এশিয়ায় নতুন জল যুদ্ধের সূচনা? এই বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বলেন ভালো, দেখতে ভালো, আর সময়টা তার। এই সময়টিতে বাংলাদেশে জনাব সালাউদ্দিন সাহেবের মতো এরকম আকর্ষণীয় ব্যক্তিত্ব, পুরুষ আর দ্বিতীয় জন নেই। পুরো সরকারের মধ্যে তার যে আলোকবর্তিকা, জাস্ট লাইক এ হ্যাজাক লাইট। বাকি সবাই মোমবাতি বা কেরোসিনের প্রদীপ, কিন্তু যেখানে সালাউদ্দিন সাহেব যান সঙ্গে সঙ্গে সেখানে হ্যাজাক লাইট জ্বলে ওঠে। হ্যাজাক লাইটের আধুনিক সংস্করণ হয়তো ফ্ল্যাড লাইট, কিন্তু আমরা যারা সেই 70-এর দশকে বা 60-এর দশকে যাদের জীবন শুরু, আমাদের কাছে এখনো মানে মোমবাতি, তারপরে ওই সলতে দিয়ে ছোট দাদা দাদি মা খালা তারা ওই নবজাতকের পাশে মানে সলতে দিয়ে এক ধরনের পিন আলো জ্বলিয়ে রাখতো ছোট বাচ্চা হলে, সারা সেটা জ্বলতো, সেটা সরিষার তেল দিয়ে এটা জ্বালানো থাকতো। এর কারণ হলো যে প্রায় বেশিরভাগ বাড়িতে মাটির ঘর ছিল, সেই মাটির ঘর মানে খোদাই করে শিয়াল ঘরের মধ্যে ঢুকে, তারপরে ইঁদুর, তারপরে আরো জিনিসগুলো রয়েছে যেটুকুলো বলা হয় এই জন্য ভাইতে বলা হয় আমাদের দেশে। তো এরা এসে এই বাচ্চাদেরকে কামড় দিত, ছোট ছোট নবজাতক বাচ্চাদেরকে কামড় দিত। এর থেকে বাঁচার জন্য বেশিরভাগ গরিব মানুষের বাড়িতে আসলে এমনি চোখেও ছিল না, তারা ফ্লোরে ঘুমাতো। এই জন্য হেরিকেন জ্বালানোর অবস্থাও অনেক মানুষের ছিল না, কেরোসিনের প্রদীপ জ্বালানোর অবস্থা তো প্রশ্নই আসে না। এই জন্য রেড়ির তেল বা সলতে দিয়ে সরিষার তেল দিয়ে তারা এই জিনিসটা জ্বালাতো। তো এরকম সলতের তেল, মোমবাতি মানে তেলের সলতে দিয়ে যে আলোটা বের হয় খুব ক্ষীণ, পিট 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 করে জ্বলে। তারপর হেরিকেন, কেরোসিনের প্রদীপ, তো এইগুলোর পাশে বা মশাল, এগুলোর পাশে যখন একটা হ্যাজাক লাইট গ্রামে জ্বলতো বা বাজারে জ্বলতো, মানে আমাদের মতো যারা ছোট ছোট পোলাপান আমরা সেই হ্যাজাক লাইট দেখার জন্য পাগল হয়ে যেতাম। গ্রামের কোনো বিয়ে বাড়িতে যখন রাতে কোনো অনুষ্ঠান হতো এবং একটা বা দুটো হ্যাজাক লাইট ভাগ আনা হতো, এবং আপনাকে দাওয়াত করুক বা না করুক শুধু হ্যাজাক লাইট দেখার জন্য সেই ছেলেরা বুড়োরা ওই বাড়িতে গিয়ে হাজির হতো। এই ছিল হ্যাজাক লাইট। তো সেই একটা আমাদের বর্তমান রাজনীতির অঙ্গনে পূর্ণিমার চাঁদ বলেন, হ্যাজাক লাইট বলেন, কিংবা উদিত সূর্য বলেন, সবই এখন সালাউদ্দিন সাহেবকে কেন্দ্র করে হচ্ছে। তাকে সবাই ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলছেন, আর অনেক কিছু। এখন এই সালাউদ্দিন সাহেব সম্প্রতি আওয়ামী লীগকে নিয়ে একটি অতি মূল্যবান কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ। আর তার সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটি হলো যে দিল্লিতে আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, আওয়ামী লীগ আর ফিরে আসবে না, নোমর আওয়ামী লীগ, কাজেই আওয়ামী লীগকে নিয়ে কোনো আলোচনা নেই। দাফন অর্থ কি? দাফন অর্থ মানে সমাধিস্থ করা। হিন্দু মতে চিতায় জ্বালিয়ে দেওয়া, মুসলমানদের ধর্মমতে জানাজা পড়ে তারপর কবরস্থ করা, এ থেকে বলা হয় দাফন। আমাদের দেশে দাফন কাফন এই কথাটা খুবই ব্যাপকভাবে প্রচলিত।
আপনি যদি মুসলমান হন তাহলে দাফন কাফনের আগে আপনাকে কতগুলো আনুষ্ঠানিকতা করতে হবে। এক নম্বর আপনাকে মরতে হবে, ইউ হ্যাভ টু ডাই, আপনাকে মরতে হবে। 2 নম্বর হলো যে মরার পরে মুসলমান ধর্ম অনুযায়ী আপনাকে গোসল করাতে হবে, পাক পবিত্র করতে হবে, আতর ঠাতর মাখাতে হবে। 3 নম্বর হলো আপনার জানাজা হবে। ও ও আপনাকে গোসল করার পর আপনাকে কাফন পরানো হবে, কাফনের কাপড় পরানো হবে। তারপর জানাজা হবে, জানাজার পরে আপনাকে কবরে যখন রাখা হবে ওটাকে বলা হয় দাফন। এখন সালাউদ্দিন সাহেব যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, কবর হয়ে গেছে কোথায়? দিল্লি। এই কথাটার ভাব সম্প্রসারণ করব। এখন ধরুন আওয়ামী লীগ তো একটা দল নয়, আওয়ামী লীগ কোনো ব্যক্তি নয়, আওয়ামী লীগ শেখ হাসিনা নয়, ইভেন আওয়ামী লীগ বঙ্গবন্ধু নয়। আওয়ামী লীগ হলো একটা বিশ্বাস, এ বিলিভ, যেটা এদেশের 6 কোটি মানুষ মস্তিষ্কে এবং মনে ধারণ করে। তাহলে মস্তিষ্ক যদি 6 কোটি হয় আর মনও 6 কোটি, তাহলে 12 কোটি। এই 12 কোটি মানে 6 কোটি মন আর 6 কোটি মস্তিষ্ক কবে মরল, তারপরে কে তাদেরকে মারল, একসাথে কিভাবে মরল, কি এদের কি ডায়রিয়া হয়েছে, এদের কি যাকে বলা হয় পোলা ওঠা হয়েছে, গুটি বসন্ত হয়েছে, করোনা হয়েছে, এদেরকে চিকেন পক্স যেটাকে আমরা গুটি বসন্ত বলি, সেটা চাইতে গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ ঠিক বলে বিধ্বংসী, সেটা হলো একটা সময় যেটা গ্রামের পর গ্রাম হচ্ছে হার্ট ছিদ্র হয়ে যেত, একটা অসুখ, সেই অসুখটা এখন আর নাই। তো সেই অসুখটা হলো কিনা, সেই মহামারী অসুখটা হলো কিনা, তাহলে এই জিনিসটা মূল্য কি করে? নাম্বার 1, অর্থাৎ যদি আপনি আদর্শ এবং যাকে বলে একটা চিন্তা ধরেন, বিশ্বাস ধরেন। 2 নম্বর হলো যে এই আওয়ামী লীগের যে বিশ্বাস এবং যে আদর্শ এবং যে নীতি, সেটা জয় বাংলা হোক, তারপরে জয় বঙ্গবন্ধু হোক, শেখ হাসিনা হোক, বাংলাদেশি মানে বাঙালি জাতীয়তাবাদ হোক, ধর্মনিরপেক্ষতা হোক, মুক্তিযুদ্ধ হোক, মানে এই যে তার যে অনেকগুলো ন্যারেটিভ রয়েছে, আদর্শ রয়েছে। প্রথমত আওয়ামী লীগ এটা বিশ্বাস, আওয়ামী লীগ নাম শুনলে, নৌকার কথা দেখলেই মানুষের মনের মধ্যে একটা নাচন তৈরি হয়ে যায়, মস্তিষ্কের নাচন তৈরি হয়ে যায়, এটা একটা পার্ট। সেকেন্ড হলো এটা মরল কি করে, দিস ইজ মাই কোশ্চেন। সেকেন্ড হলো এটা যে আদর্শ, আদর্শের কতগুলো যাকে বলা হয় নাম্বার আছে। বললাম যে এটা যেমন মুক্তিযুদ্ধের আদর্শ, জাতীয়তাবাদের আদর্শ, রাজনৈতিক আদর্শ, তারা গরিব মানুষের রাজনীতি করে, মেহনতি মানুষের রাজনীতি করে, প্রান্তিক জনগোষ্ঠী মানুষ করে। এখন আপনি বাংলাদেশে ধরেন যত রিক্সাওয়ালা আছে 90% রিক্সাওয়ালা আওয়ামী লীগ করে, যত মজুর আছে, মোটে আছে, মেথর আছে, নাফিত আছে, ধোপা আছে, 90% আওয়ামী লীগ করে। এদেশের যত দলিত সম্প্রদায় রয়েছে, উপজাতীয় সম্প্রদায় রয়েছে, 90% আওয়ামী লীগ করে। হিন্দু সম্প্রদায় 90% আওয়ামী লীগ করে। তা এই মানুষগুলো তারা কোনো আদর্শ বুঝে না, এটা তার বিশ্বাসে লালিত হয়। আর এদেশের কবি, সাহিত্যিক, শিল্পী থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী, এখন সবাই বেশিরভাগ মানুষ আওয়ামী লীগ করে। এদের যে অ্যাক্টিভিটি, এদের যে কর্মকাণ্ড আদর্শের ভিত্তিতে, তার কি মরণ হয়েছে? এরা কি এখন জয় বাংলা আন্দোলিত হয় না? এরা কি এখন 32 নম্বরে যেতে চায় না? এরা কি শেখ হাসিনার কথা শুনে রোদন করে না? এরা কি সকাল বিকাল খোঁজ নেয় না আওয়ামী লীগ আবার কবে আসবে? এখানে মরণ হলো কোন জায়গাতে আপনি বলেন? 3 নম্বর হলো আওয়ামী লীগটা একটা ইতিহাস, সেই ইতিহাসের ধারাবাহিকতায় 1954 সন, সেই ইতিহাসের ধারাবাহিকতা 52 থেকে শুরু করেন, 1952। এবং এই যে ছাত্রলীগ আমরা বলি, ছাত্রলীগ কিন্তু আওয়ামী লীগের সেই পুরোনো সংগঠন। তো ছাত্রলীগ শুরু হয়েছে সেই কি বলে পাকিস্তান জমানা থেকে। সেই পাকিস্তান জমানা থেকে প্রথমে ছাত্রলীগ, তারপরে আওয়ামী মুসলিম লীগ, তারপরে আওয়ামী মুসলিম লীগ, মুসলিম লীগ, তারপরে 54 যুক্তফ্রন্ট নির্বাচন। এই যে একটা সুদীর্ঘ ইতিহাস, পরতে পরতে তারা তৈরি করেছে একটা সফলতার আর একটা ব্যর্থতার, একটা কলঙ্কের আর একটা হলো সাফল্যের। মুক্তিযুদ্ধে যেভাবে তাদের সফলতা, বাকশাল তাদের ব্যর্থতা। এদেশের বহু সফলতার সূতিকাগার যেভাবে আওয়ামী লীগ, তবু বহু ব্যর্থতার সূতিকাগার তারাই মন্দ কাজগুলো শুরু করেছে। ইতিহাস আপনি কিভাবে দাফন করবেন? ইতিহাসকে কখন দাফন করবেন না, ঘুরে ফিরে নামগুলো আসবে। আপনি মেট্রো রেলকে কিভাবে দাফন করবেন বলেন? 300 ফিটকে আপনি কিভাবে দাফন করবেন? আপনি সেই রূপপুর পারমাণবিক কেন্দ্র এটাকে কিভাবে দাফন করবেন? হাউ ইট ইজ পসিবল, কি করে করবেন আপনি বলেন? ফলে অ্যাজ এ হোল এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাগুলো বলছেন, আলটিমেটলি এই কথাগুলো আওয়ামী লীগের পক্ষে চলে যাচ্ছে, এই কথাগুলো বিএনপির পক্ষে চলে যাচ্ছে, এই কথাগুলো ভারতের পক্ষে চলে যাচ্ছে। এবং তিনি যত বেশি অ্যাকশন দেখাবেন, এই সমস্ত ব্যাপারে যত নেতিবাচক কথাবার্তা বলবেন, ততই তাকে সবাই সালাউদ্দিন বলবে।
ততই তাকে সবাই সিলম সালাউদ্দিন বলবে, ততই তাকে সবাই ভারতের এজেন্ট বলবে, এবং এটা তার কপাল খারাপ। তিনি বুদ্ধিমান মানুষ, সাহসী মানুষ, জীবনে সফলতা পেয়েছেন বহু ক্ষেত্রে। কাজী এই সফলতার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে তার দলের এই সেম কথাগুলো যদি আওয়ামী লীগ দাফন কাফন হয়েছে, এটা যদি গয়েশ্বর বাবু বলতেন, সবচেয়ে কম সমালোচনা, এই ধরনের কথা যদি মির্জা আব্বাস বলতেন, ইভেন মির্জা ফখরুল সাহেব বলতেন, তাহলে ওটার একটা ইফেক্ট হবে। কিন্তু সালাউদ্দিন সাহেব যদি এই কথাগুলো বলেন, কোনো অবস্থাতেই এটা বিএনপির জন্য, আমাদের রাজনীতির কারোর জন্য এটা ভালো ফলাফল বয়ে নিয়ে আনবে না বিএনপির জন্য। দ্বিতীয়ত বলব যে যখন আপনি আওয়ামী লীগের চ্যাপ্টারটি ক্লোজ করতে চাচ্ছেন, ধরুন আপনার কথা, সালাউদ্দিন সাহেবের কথা আমি বিশ্বাস করলাম, বিশ্বাস করে আওয়ামী লীগকে ভুলে গেলাম যে আওয়ামী লীগ এখানে নোমর, আমাদের দরকার নেই। এখন আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী নাহিদ ইসলাম, শেখ হাসিনার পরিবর্তে নাহিদ ইসলাম, প্রধান প্রতিদ্বন্দ্বী আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এবং প্রধান রাজনৈতিক দল আগামীতে আমাদের ফাইট করতে হবে এনসিপির সঙ্গে, এবং এনসিপি আগামীতে সরকার গঠন করবে। এটা অপশন। আওয়ামী লীগ থাকা মানেই তো বিপ্লবের শক্তি হিসেবে 1 নম্বরে চলে আসবে এনসিপি। আচ্ছা, দ্বিতীয় যে শক্তি সেটা আসবে কারা? জামাত। তো জামাত দ্বিতীয় শক্তি। জামাত কেন প্রথম শক্তি আমি এখানে বললাম না, এর কারণ হলো যে আজকে যে বিষয়টি নিয়ে সবাই টানাটানি করছে বিপ্লব নিয়ে, জুলাই আগস্ট বিপ্লব নিয়ে বিএনপি টানাটানি করছে, জামাত টানাটানি করছে, কিন্তু সবাই জানে যে এটা এনসিপির সম্পত্তি। তো কাজেই এই বিপ্লবটি যদি সফল হয়, আওয়ামী লীগ যদি আসলে কবরে চলে যায়, তাহলে এই বিপ্লবের ফলে তো চলে গেল। বিএনপি বা জামাত তো আসলে আওয়ামী লীগের একটা পশম স্পর্শ করতে পারেনি। সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত লোক বড় বড় কথাবার্তা বলছেন, তারা তো আওয়ামী লীগের জমানে একটা উফ শব্দ করতে পারেননি। আমি এই জমানাতে যে কজন লোক খুব স্ট্রেট ফরওয়ার্ড হইতে কথাবার্তা বলছেন, বয়সে ছোট কিন্তু নির্ভেজাল কথাবার্তা বলছেন, আমজনতা পার্টির সভাপতি জনাব তারেক রহমান, যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ বন্ধু। তাকে বাংলাদেশের দ্বিতীয় তারেক রহমান হিসেবে অভিহিত করা যেতে পারে। তো আমজনতা পার্টির সভাপতি জনাব তারেক রহমান বিভিন্ন টকশো থেকে যে কথাগুলো বলছেন, এটাই হলো রিয়ালিটি, এটাই হলো বাস্তবতা। তিনি জুলাই নিয়ে যে কথা বলছেন, 32 নম্বর যে কথা বলছেন, আজকের বাংলাদেশ নিয়ে যে কথা বলছেন, তিনি পিনাকিকে নিয়ে যে কথা বলছেন, আমার দেশের মাহমুদুর রহমান, জামাতকে নিয়ে যে কথাগুলো বলছেন, এটা হলো একেবারে বাস্তব। এর সে কোনো বাস্তব কথা নেই। আমার কাছে মনে হয় যে যদি নম্বর দিতে হয়, তাহলে 1 নম্বর বাংলাদেশ এই মুহূর্তে সত্যবাদী হিসেবে, নির্ভীক কথা হিসেবে, নির্ভেজাল কথা হিসেবে এই সাম্প্রতিক 2 বছর নিয়ে, এর আগের কথা বাদ, এই 2 বছর নিয়ে যারা সবচেয়ে স্ট্রেট ফরওয়ার্ড হইতে কথাবার্তা বলছে, একদম নিরপেক্ষ, তার মধ্যে জনাব তারেক রহমান প্রধান, মানে আমজনতা পার্টির সভাপতি তারেক রহমান। তো যদি আপনি জুলাইকে মূল্যায়ন করতে চান, তাহলে এই তারেক রহমানের জন্যই আজকে বিএনপি ক্ষমতায়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের জন্য না। ইভেন তারেক রহমান সাহেব, যিনি আমজনতার সভাপতি, তিনি একটা সাক্ষাৎকারে বলেছেন যে বর্তমান হাসনাত, সার্জিস, অন্যান্য যারা আছেন, তারা প্রথমত আন্দোলন থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নিলেন, তারা ডিজিএফআই এর কবলে চলে গেলেন। তারা যেটা বললেন যে এখন যারা আন্দোলন করছে তারা সন্ত্রাসী, আমরা না। তো ওই প্রেক্ষিতে এই আমজনতার সভাপতি জনাব তারেক রহমান, তিনি আন্দোলনের নেতৃত্বে চলে এলেন, এবং আস্তে 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 সাধারণ মানুষ সম্পৃক্ত হল। এই যে সাধারণ মানুষ যে সম্পৃক্ত হলো, ঠিক সেই সময়টাতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি এই যে এখন আমরা যাকে দ্বিতীয় তারেক রহমান বলছি, তাকে নিয়মিত ফোন করতেন, তাকে বিভিন্ন রকম উৎসাহ দিতেন, উদ্দীপনা দিতেন, এবং কিছু টাকা পয়সাও দিতেন। এবং তারেক রহমান বলছেন যে 1 নম্বর তারেক, মানে প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি এরকম 4 লাখ 5 লাখ টাকা দেননি, আমাকে 20,000 25,000 এরকম করে টাকা দিচ্ছেন। এই যে দেখুন, এখন আপনি যদি সালাউদ্দিন সাহেব এই মুহূর্তে যদি সেই জুলাইকে আফহোল্ড করতে চান, যে এই জুলাই সবকিছু যারা আমাকে ক্ষমতা এনেছে, এই জুলাই সবকিছু যারা শেখ হাসিনাকে কবর দিয়েছে, এই জুলাই সবকিছু যারা কিনা আওয়ামী লীগের দাফন কাফন সম্পন্ন করেছে, তাহলে নেক্সট প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের আম জনতা দলের প্রধান জনাব তারেক রহমান। বিকল্প তারেক রহমান সাহেবের যে প্রতিদ্বন্দ্বী, তারেক রহমান সাহেব বলছেন যে আমি হলাম অরিজিনাল এই সময়টাতে, যারা এই সবাই যখন আন্দোলন থেকে চলে গেছে, সবাই যখন পিছটা নিয়েছে, তখন আমি প্রথম এই বাঁশের লাঠি হাতে নিয়ে এই স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, সার্বভৌমত্ব ফিরিয়ে আনার জন্য, দেশের মালিকানা ফিরিয়ে আনার জন্য সেই রামপুরাতে দাঁড়িয়েছিলাম। এটা সত্য কথা, ইতিহাসে সেগুলো দেখেন। তো তার সেই বিজয়টিকে পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস, হাসনাত, সার্জিস এরা ছিনিয়ে নিয়েছে বলে তারেক রহমান সাহেব অভিযোগ করছেন। মানে তো সেই অভিযোগের ভিত্তিতে এখন বাংলাদেশে একটা পোলারাইজেশন হচ্ছে। দেখেন, আমি কিন্তু কখনো আমজনতা দলের তারেক রহমানকে নিয়ে এত ডিটেলস বলি, কিন্তু ব্যাপার হলো যে তিনি এখন মিডিয়ায় হটকেক, তাকে সবাই গ্রহণ করছে। এমনকি আমার 32 নম্বর ভেঙেছে, বঙ্গভবন ভাঙতে গেছে, সিপিবির অফিস ভাঙতে গেছে,
কিন্তু এই কাজগুলো যে তার অন্যায় হয়েছে সে এখন স্বীকার করছে। সে এখন জুলাই যোদ্ধা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে গর্ব অনুভব করছে না, এই কথাগুলো সে স্বীকার করছে। ফলে সত্যিকার অর্থে আম জনতা বলতে যা বোঝায়, সাধারণ জনতা বলতে যা বোঝায়, সেটি এখন আম জনতার দলের সভাপতি তারেক রহমান সেই পর্যায়ে চলে গেছে। এখন আপনি তাকে আম তারেগুলো ঠাট্টা করতে পারবেন না। যেখানে দেশের প্রধানমন্ত্রী লন্ডনে থেকে তাকে নিয়মিত টেলিফোন করতেন, এই যে এখন তো ক্ষমতায় আছে, সে তো অস্বীকার করতে পারবে না। ফোন করে আবার মাত্র 1020 টাকা দিতেন। উনি বলতেন যে উনি আমার দিয়েছে 20,000 টাকা, আর আমি নিজের আম বিক্রি করার টাকা দিয়ে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে আহত লোকদেরকে সাহায্য করেছি। বলেন তাহলে সেই জুলাই বিপ্লবের মূল মাস্টার মাইন্ডকে, সুবিধাভোগীকে। কাজেই এই জুলাইকে কেন্দ্র করে যদি আগামীতে পট পরিবর্তন হয়, নতুন কেউ ক্ষমতায় আসে আদার দেন বিএনপি, তাহলে সালাউদ্দিন সাহেবরা আগামীতে যে পরাজিত হবেন এই জনাব দ্বিতীয় তারেক রহমান অথবা তার অপোনেন্ট যারা আছেন হাসনাত, সার্জিস, নাহিদ, এদের কাছে। এটা হলো রূঢ় বাস্তবতা। তো কাজেই এই যে দাফন কাপড় নিয়ে যে কথাবার্তা বলছেন, আমরা অনেক সময় কথা বলে ফেলি, কিন্তু প্রতিটি কথাকে যদি আপনি এভাবে বিশ্লেষণ করেন তাহলে আপনি দেখবেন যে এই দাফন কাফনের মাধ্যমে আওয়ামী লীগের উপাখ্যানটাকে শেষ করে দিয়ে এখন জুলাই যারা বিপ্লবী, জুলাই যারা যোদ্ধা, তাদেরকে বিএনপির মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে এবং সংহতি কারণে এরা এম্পাওয়ার্ড হয়ে যাবে। এবং এখন তারা যে ভাষায় কথাবার্তা বলছে, এই কথা আর 15 দিন পরে দেখবেন যে সম্পূর্ণ রিভার্স হয়ে গেছে, পাল্টে গেছে। এবং এদের সঙ্গে বহু, এমনকি এই যে জনাব তারেক রহমান আম জনতা দলের সভাপতি, এর সঙ্গে যদি আওয়ামী লীগের লোক, দলে দলে আওয়ামী লীগের লোক যোগদান করে, এর পিছনে যদি সবাই তারেক ভাই জিন্দাবাদ, এবং এখানে এর যত বেশি বলবে তারেক ভাই জিন্দাবাদ, তারেক ভাই জিন্দাবাদ, আমার নেতা তারেক রহমান, তারেক ভাই, ততই এটা প্রধানমন্ত্রীর জন্য, তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য কতটা অস্বস্তিকর হবে, কতটা অবমাননাকর হবে। একবার একটু চিন্তা করেন তো, যে মুখগুলো খুলে গেছে, আপনি তো মুখ বন্ধ করতে পারবেন না, সেই জিনিসগুলো হয়ে গেছে। ফলে এই যে মাদ্দা জিল্লুহুল আলী বলতে যাকে বোঝানো হয়, মানে প্রধানমন্ত্রী ছায়া যার উপর আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই যে আওয়ামী লীগ নিয়ে যে সিদ্ধান্তগুলো দিচ্ছেন, এটা রাজনীতিতে কি রসায়ন তৈরি করছে, কি প্রতিক্রিয়া তৈরি করছে। তিনি যে আওয়ামী লীগের দাফনের ব্যবস্থা করছেন, কাফন করা হয়ে গেছে, জানাজা দিয়ে ফেলছেন, এই টোটাল জিনিসগুলো তাও আবার দিল্লিতে, এটা কি প্রতিক্রিয়া হতে পারে রাজনৈতিক। সেকেন্ড থিং হলো জনগণের মধ্যে কি হতে পারে। মানে বাংলাদেশের 6 কোটি মানুষ আওয়ামী লীগ করে, তারা হয় এই সময়ের মধ্যে যারা বাংলাদেশে আছেন তারা আওয়ামী লীগ ত্যাগ করেছেন, বিএনপিতে যোগদান করেছেন, অথবা আম জনতা দলে যোগদান করেছেন। কাজেই বাংলাদেশে আওয়ামী লীগ নেই। আর যারা আওয়ামী লীগ ধারণ করেন তারা সবাই দিল্লিতে আছেন, কলকাতাতে আছেন, ভারতের মাটিতে আছেন। কাজেই ওই আওয়ামী লীগ আর ফিরে আসবে না, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে ওখানে রাজনীতি শেষ। এই তো সরল। কিন্তু ঘটনা কি তাই? ঘটনা তো তা না। তা যদি হয় তাহলে 23শে জুন আওয়ামী লীগের যেদিন প্রতিষ্ঠা বার্ষিকী, সেদিন সেনাবাহিনী নামালেন কেন? সেদিন আপনার আনসার বাহিনী ছিল না, বিজিবি ছিল না, যেটা আপনার অধীন, বা পুলিশ বাহিনী ছিল না, তো তাদেরকে বাদে কেন আপনি সেনাবাহিনী নামালেন? এবং এখন আজকের এই সময়টা পর্যন্ত এখনো সেনাবাহিনী আপনি মাঠে রেখেছেন এই জুলাই মাসে। আপনি এই 15ই আগস্টকে নিয়ে আপনাকে ভয় হচ্ছে না এখন? আপনার যদি ভয় হয় তাহলে তো সে মরল না, সে তো মরেনি, আওয়ামী লীগ তো মরেনি, তখন কখন তো প্রশ্নই আসে না, বরং চিত হয়ে সে দাঁত ভেস্কি দিয়ে চিবিয়ে নামাচ্ছে। এবং একজন মরা মানুষ, আপনি যাকে মনে করছে একজন মরা মানুষ, ওই আগেই বললাম, একজন মরা মানুষ যদি চিত হয়ে শুয়ে আপনাকে ভেংসি কাটে, জিব্বা বের করে, কিংবা সেই তর্জনী উচিয়ে, নাকি ভট্টাচার্য যেভাবে তার মানে তর্জনী উচিয়ে, আঙ্গুল উচিয়ে কি যেন একটা দেখাতে চায় বা করতে চায়, ওইরকম যদি কোনো আওয়ামী লীগের লোক যাকে আপনি মৃত মনে করছে সে যদি আঙ্গুলটা এভাবে উচিয়ে ফেলে, তাহলে কেমন লাগবে বলেন? মনে হবে একটা ভৌতিক কাণ্ড না? পুরো এই 6 কোটি মানুষকে আপনি একটা ভৌতিক জগতে পাঠিয়ে দিচ্ছেন। ইটস নট দ্য ওয়াইজ। আওয়ামী লীগ শুড বি রিকনসিলিয়েটেড। এখানে রিকনসিলিয়েশন ছাড়া আমাদের রাজনীতির কোনো মুক্তি হবে না। কাজে এই ধরনের কথাবার্তা দলের জন্য, সরকারের জন্য, দেশের জন্য অবশ্যই কল্যাণ বয়ে আনবে না।